তো বিশ্বাস করো আমি এটা ভাবতেও পারিনি যে আমার এই ফ্যামিলির মধ্যে এত বড় একটা সাবস্ক্রাইবার লুকিয়ে রয়েছে বা আছে, বা সে আমার ব্লগ দেখতে পছন্দ করে। এরকমভাবে লালচে লালচে অবধির কিন্তু একটুখানি হিট করতে হবে, যতক্ষণ না এইগুলো লাল লাল হয়ে যায়। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক কাটায় 6:30। অনেকটা সকালবেলায় ঘুম ভেঙে গেছিলো, কিছুতেই আর বিছানায় মন বসছে না, কারণ আজ থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে 80 মার্কসের। তো বুঝতেই পারছো ক্লাস 10, একটু তো চাপ আছেই। এখন যেন মনে হচ্ছে না মেয়েটা আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো ওই জন্য না এতটাই টেনশান হচ্ছে যে আর আমি শুয়ে থাকতে পারলাম না, উঠে গেছি। উঠে এসেই একটুখানি ঘোরাঘুরি করে মনটাকে আগে সেট আপ করে তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি উঠে যাবে, পড়তে বসে যাবে, ওই জন্য দুধটাও দেখো জাল দেওয়া হয়ে গেল। আর এখানে হাজব্যান্ডের জন্য রুটি আর তরকারি করব। এখন তো হাজব্যান্ড প্রত্যেকটা দিনই টিফিনে রুটি তরকারি নিচ্ছে, কারণ এখন মানে একটু কাজের প্রেশারটা বেড়ে গেছে। তো টিফিনটা একটু হেলদি আর একটু ভারী না করলে না হচ্ছে না। এখন শুধুমাত্র ফলের ওপর থাকলে ওর হচ্ছে না। তো যাই হোক, ওই জন্য 2 থেকে 3টে রুটি খায়ও, আর আমিও একটু রুটি খেয়ে নিই। কিন্তু মা কিছুতেই রুটি খেতে চায় না, কারণ মায় বলে রুটি খেলে মায়ের একটু ডাইজেস্টের অসুবিধা হয়। তো এখানে রুটিটা আমি সেঁকে নিচ্ছি। আর তরকারির মধ্যে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন একটু ঘুরিয়ে ফিরিয়ে তরকারি করা। কখনো বরবটি আলু করি, কখনো বিনস আলু করি, কখনো ঝিঙে দিয়ে আলু করি, কখনো কুমড়ো আলু করি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে তরকারি করার চেষ্টা করি। শুধু আলুটা না আমার ঠিক ভালোও লাগে না, আর আমার হাজব্যান্ডও ঠিক খেতে চায় না। আর রুটিগুলো দেখো বেশ ভালো ফুলছে। রুটিগুলো ফুললেও না আমার বেশ ভালো লাগে, জানো তো। আর যে রুটিগুলো ফুলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আগে তো বিয়ের পর রুটি করতে গিয়ে কি হাল নাজেহাল অবস্থা হতো, মোটা টেরা বেঁকা কিছুতেই ফুলতো না, রুটিগুলো কি শক্ত হয়ে যেত। কিন্তু দেখো আস্তে আস্তে বেশ ভালোই এখন রুটিগুলো আমার ফোলে আর গোলও হয়। আর এখানে দেখো চা বসিয়ে দিচ্ছি, ওদিকে মা উঠে গেল। আর মা ঘুম থেকে উঠে চা না পেলে মায়ের মাথা যায় গরম হয়ে। তো এইখানে দেখো যে কটা বাসন পড়েছিল সিঙ্কে সেইগুলো মেজে নিলাম, কারণ কি বলতো এইগুলো না মেজে তুললে না আমি আর কোনো কাজ করতে পারবো না। আমি চেষ্টা করি কি জানো তো, সঙ্গে যেই কাজটা সঙ্গে সঙ্গে করার সেটা আমি সঙ্গে সঙ্গে করে নিই। তো যাই হোক, আবার একটু বাইরে চলে এলাম একটু আড়মোড়া ভাঙতে। অনেকক্ষণ এক নাগারে কাজ করে গেছি। আর এখানে হাজব্যান্ডের টিফিনটাও তুলে নিলাম, রুটি ফুটি সব গুছিয়ে রাখলাম। ব্যাস এবার আমি নিশ্চিন্ত, যখনই হাজব্যান্ড আসবে একদম নিয়ে চলে যেতে পারবে। তো দেখো এবারে দেখো বেশ রোদ উঠেছে সকাল থেকে, রোদের পরিমাণ যা খাকা করছে রোদ, বাইরেটা তো আমি আসতেই পাচ্ছি না। যাবতীয় পাপোশ সব আমি এখানে মেলে দিলাম। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। ওই যে রোদ উঠেছে তো 7 o'clock বোধ হয়, 9 o'clock না, এগুলো কিন্তু 7 o'clock, মানে 7টার মধ্যে কিন্তু এগুলো ফুটে যায় যদি রোদ ওঠে। আর কি সুন্দর কালার দেখো। আর বাইরের আকাশটা না বারবার দেখতে ইচ্ছা করছে, পুরো নীল আকাশ, একদম পরিষ্কার ঝাঁচকচকে আকাশ যাকে বলে সেইগুলো। ব্যাস এদিকে হাজব্যান্ড আবার চলে এসেছে সবজি নিয়ে। চলো সবজিগুলো আগে ধুয়ে নিই। আর ডাটাগুলো কী করি বলো তো, আমি না মধ্যেখান থেকে একবার করে চেলা করে দিই, না হলে না ঠিক ভেজিটেবল স্টোরেজে ঢোকে না, জানো তো, মানে আটকায় না। ওই জন্য আমি 2 খণ্ড করে নিয়ে তারপরে কিন্তু মানে ঢুকিয়ে দিই। আর এখানে দেখো যে বাটা মাছগুলো নিয়ে এসেছিল, বাটা মাছগুলো কেটেই নিয়ে এসছে, কিন্তু এত পরিমাণে আঁশ ছিল, এই মাছ আঁশ ছাড়াতে গিয়ে আমার 1 ঘন্টা পাক্কা টাইম খেয়ে নিল। টক দইটা না ভাবলাম না, টক দই আর আমি প্লাস্টিকে রাখবো না, এবারে একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে তারপরে ফ্রিজে তুলে রেখে দেবো। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু খাওয়ার পর একটু টক দই আর একটু শশা খাই। হাজব্যান্ড তো খায়, বাট আমি প্রত্যেক দিন খাই না, আমার ইচ্ছা হলে খাই, না হলে না খাই। চলো এইদিকে আমি আদা রসুনের পেস্টটাও বার করে নিলাম। আর ভাতের চালটা কিন্তু আমি এখানে ধুয়ে নিলাম। পার্ট বাই পার্ট একটার পর একটা কিন্তু আমি কাজ করেই যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকালবেলা সত্যি কথা ভিডিও করতে করতে কাজ করা, সংসারের কাজ করার যে কী কষ্ট বন্ধুরা, তোমরা যদি যারা একবার করো তাহলে বুঝবে যে কতটা টাফ। এই ক্যামেরা নিয়ে স্ট্যান্ড নিয়ে ছোটাছুটি করা, তার উপর সংসারের কাজ, একটা ব্লগের পেছনে যে কতটা পরিশ্রম হয়, যারা আমরা এই ডেইলি লাইফস্টাইল ব্লগ করি তারা ভালো করে জানে। দেখো এখানে যা যা বাসনগুলো মেজেছিলাম সব তো রোদে দিয়ে দিয়েছিলাম। আর এতটা রোদ 5-10 মিনিটের মধ্যে বাসনগুলো সব শুকিয়ে গেল। তারপর আমি একটু ভালো করে একটা কাপড় দিয়ে মুছে সেগুলোকে তুলে রেখে দিলাম। কাউন্টার টেবিল যত ফাঁকা রাখবে তত কিন্তু কাজ করতে সুবিধা হবে। কারণ বলতো চারদিকে যদি ছড়িয়ে ছিটিয়ে জিনিস থাকে না, তোমার কাজ করতে অসুবিধা হবে। এই একটা পড়ে যাবে, ওই একটা পড়ে যাবে। তার থেকে আমি যখন
হয়ে যায় সঙ্গে সঙ্গে মুছে বাসন টাসন তুলে রেখে দিই, একদম কাউন্টার টেবিল ফাঁকা রেখে দিই। আর ওখানে দেখো ডালের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একদম মুসুর ডাল সেদ্ধটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার ডাল আর ভাত একসাথে হয়ে যাবে, শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। এইবারে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি সোফাটা ঝেড়ে নিয়েছি, আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, কি আর প্রত্যেক দিন দেখাবো বলো, আমার নিজেরই খুব খারাপ লাগে ডেলির কাজ ডেলি দেখাতে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, তোমরা কি আমার এই ডেলির কাজ দেখতে বোর ফিল করো? প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো না গো। আজকে ভাবলাম ডাইনিংয়ের ফ্যানটা ভালো করে ঝাড়বো, কারণ মেয়ে তো ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে, ও না মানে টেনশনের চোটে ওকে ডাকতেই হয়নি, আমি ওঠার কিছুক্ষণ পর দেখি ও মা উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আমি ভাবলাম না, যখন উঠে গেছে এই ফাঁকে আমি বেডরুমটা ভালো করে ক্লিন করে নিই, মেয়ে স্কুল যাওয়ার আগেই আমি আজকে যাবতীয় বাসি কাজ কর্ম সব সেরে নেওয়ার চেষ্টা করি। এটা আজ না, এটা আমার অভ্যাস বলতে পারো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা ভালো করে ঝাড়া হয়ে গেল, আর পর্দাগুলোও না একটু ভালো করে ঝেড়ে নিলাম। কেন জানো তো, পর্দার ফাঁকে ফাঁকেও না অনেক সময় মাকড়সার জাল হয়। তো এই তো বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তাহলেই কিন্তু আমার বেডরুমের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর আমি যখনই কোনো কিছু পরিষ্কার করি না বন্ধুরা, তার আশেপাশে যাবতীয় যা আছে সব একবার করে ঝেড়ে নিই। অনেক সময় আমরা ঝাড় দেওয়ার সময় দেখবে দরজার ফাঁকগুলো না নিই না, দরজার ফাঁকেও দেখবে অনেক সময় না ছোটো ছোটো পোকা বলো মাকড়সার জালও কিন্তু জন্মায়। আবার দেখো চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে তো আমার মেয়ে খেয়ে তারপরে স্কুলে যাবে, আর আমি না যখন পরীক্ষা দিতে যাই ও যেটা খেতে চায় আমি সেটাই খাইয়ে পাঠাই, আমি জোর করে বলি না যে না এটা খাবি না ওটা খাবি না, ওর যেটা মন চায় সেটাই ওকে খাওয়াই। তো যাই হোক, ও আমাকে আজকে বললো মা ডাল আলু ভাজা ডিম সেদ্ধ আর আচার খাবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ভাতটাও করে নিয়েছি, ডালটাও ফোড়ন হয়ে গেছে, আর এই যে আলু ভাজাটা করলেই নিশ্চিন্ত হওয়া যায় যে না আমার মেয়ের খাবারটা রেডি হয়ে গেল, বললেই ওর মুখের সামনে দিতে পারবো। আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কখন টিফিনটা করেছি, আজকে আর টিফিন খাবার বন্ধুরা বসে টিফিন খাওয়ার আমার সময় হলো না। তো ভাবলাম ঠিক আছে ওখানে আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি একটু একটু করে খাবারটা খেয়ে নিই। যাই বলো, আমি জানি না কেন আমি যতই সংসারের কাজ করি না করি, কিন্তু আমি নিজের ওপর নেগলেক্ট একদম করি না, কারণ আমি সবসময় মনে রাখি আমি হচ্ছি শিরদাঁড়া, যদি আমি ঠিক থাকি তাহলে আমার সংসারটাও ঠিক থাকবে। দেখো আমার এখানে খাওয়াও হয়ে গেল, প্লাস রান্নাটাও কিন্তু টু বি কন্টিনিউ হচ্ছে। অনেকে বলো না যে এত পরিশ্রম সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে টিফিন খাওয়ারই সময় হয় না। তোমরা কিন্তু দেখো আমি কিন্তু কম পরিশ্রম করি না, কিন্তু পরিশ্রমের ফাঁকে ফাঁকেও কিন্তু আমি আমার টাইমে ঠিক ব্রেকফাস্টটা করে নিই। এখানে দেখো মেয়েকে খাবার দিয়ে দিলাম, আর আচারটা দিতে ভুলে গেছিলাম, আবার আমাকে রান্নাঘরে গিয়ে আচারটা আনতে হলো। আচার ছাড়া আমার মেয়ে এক ফোঁটা ভাত খেতে চায় না, দুবেলাই ওর পাতে একটু করে আচার দিতে হবে। আর এখানে আজকে আমি মাছের ঝোল করব, জ্যান্ত মাছের ঝোল করব, তাই জন্য এখানে আমি ঝিঙে আলু তারপর পেঁপে আর হচ্ছে ডাঁটা এগুলো কেটে নিচ্ছি। সবজিটা কেটে ভাবলাম এইবারে একটু চা খাওয়া চিড়িয়ে নিই আর চাটাও খেয়ে নিই, কারণ চাটা না একটু ধীরে সুস্থে আমার খেতে ভালো লাগে, তাড়াহুড়োর মধ্যে না আমি চা খেতে পারি না। ওটা যদি আমার 10টাও বেজে যায় কোনো অসুবিধা না, বাট আমি যখন চা খাবো একটু বসে বসে খাবো। আর ওখানে মেয়েকে বলে এসেছি তাড়াতাড়ি তাড়া দিচ্ছি, ও একটু লেটে খায়। আমি বললাম মা আজকে আর লেট করিস না, একটু তাড়াতাড়ি খা, কারণ ডাইজেস্ট হতে সময় লাগবে, তো খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে শরীরটা খারাপ লাগবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা রান্না করতে করতে, সেটা হলো কি জানো তো, যে সংসারে যে সব কিছু ত্যাগ করে সে কিন্তু ভীতু নয় বা সে কিন্তু দুর্বল নয়, বরং যে তোমাকে সব কিছু ত্যাগ করতে বাধ্য করে বা অধিকার থেকে বঞ্চিত করে সেই কিন্তু ভীতু, সেই কিন্তু দুর্বল, আর সে সবচেয়ে বেশি ইনসিকিউরিটিতে ভোগে। তোমরা বলবে এ কি বললে দিদি, যে ভয় পায় সেই তো সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমি বলবো না, সব ক্ষেত্রে তা হয় না। আমরা যদি একটু ইতিহাস রামায়ণ মহাভারত গীতা, তুমি যদি গীতা পাঠ করো না, তুমি সংসার সম্বন্ধে সব কিছু সবচেয়ে ভালো জিনিস বুঝতে পারবে যে সংসারটা আদৌ কী। সংসার মানে হচ্ছে সঙেদের সার, আমরা প্রত্যেকে একদম সেজে একে অপরের সাথে একটা অভিনয় করি, ঠিক আছে, নিজেদের লোকের সাথেই আমরা অভিনয় করি, ঠিক সময় বুঝে তাকে ঝোপ বুঝে আমরা কোপ মেরে দিই, ঠিক আছে। শুনতে হয়তো খুব খারাপ লাগবে, বাট এটা একদম বাস্তব। এটা অনেকে ভাববে এটা জ্ঞানের কথা, কিন্তু না, একটু যদি ঠান্ডা মাথায় ভাবো না, দেখবে এর মতন সত্যি কিছু নেই। আর সত্যি সবসময় মানুষের কাছে কিন্তু একটু অপ্রিয় হয়, একটু খারাপ লাগে। তো দেখবে যে যখন আমরা রামায়ণ পড়ছিলাম, যে রানী কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল।
কেন বনবাসে পাঠিয়েছিল জানো? কারণ কইকেই ইনসিকিউরিটিতে ভুগেছিল বা কইকেই ভয় পেয়েছিল যদি রামচন্দ্র রাজ্যে থাকে তাহলে কিন্তু তার ছেলে কখনোই রাজা হতে পারবে না। তাহলে কি তোমরা বলবে যে রামচন্দ্র যে বনবাসে গেছিল রামচন্দ্র ভয় পেয়ে বা ইনসিকিউরিটিতে সে চলে গেছিল? কখনোই নয়। কারণ রামচন্দ্র জানতো যে সেই রাজা হবে আর সেই রাজত্ব ফিরে পাবে, আর সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা। তবে হ্যাঁ, রামচন্দ্র তার রাজত্ব ফিরে পেতে কিছুটা সময় তার গেছে, তাহলে আমরা তো সেখানে একদম নগণ্য জীব, আমাদের তো একটু সময় লাগবেই, তাই না? ঠিক রানী কৈকেয়ীর মতন না কিছু মানুষ আমাদের আনাচে কানাচে আশেপাশে সংসারের বাইরেও না ঘুরে বেড়ায়, যারা তোমার ভালো থাকা পছন্দ মানে ভালো লাগাতে পারে না, যারা তোমার উন্নতি সহ্য করতে পারে না, তারা সবসময় কী বলতো ইনসিকিউরিটিতে ভোগে যে তুমি যদি সব কিছু জয় করে নাও, তোমার যদি আরও বেশি বেশি উন্নতি হয়ে যায়, তখন তারা কি করে ভাবো তো, তাদের একটাই চিন্তা কি করে তোমাকে সব কিছুর থেকে বঞ্চিত করা যায়, কি করে তোমার সর্বনাশ করা যায়। তারা কিন্তু এটা ভাবে না যদি তুমি সঠিক পথে থাকো তাহলে তোমাকে কিন্তু কেউ কখনো কোনো জায়গা থেকে বঞ্চিত করতে পারবে না। আজকে হয়তো তোমাকে বঞ্চিত করলেও একদিন না একদিন তুমি কিন্তু সব কিছু ফিরে পাবে। মাথা ঠান্ডা হবে, একদম ঠান্ডা ঠান্ডা পানি। এখনো এগুলো বার করিসনি তুই? ভগবান রে, বাবা দাঁড়িয়ে আছে নিচে, এক্ষুনি চেঁচাবে। যেটা পারবি না পারবি না বাহ, আজকের থেকেই পরীক্ষাটা শুরু হলো আর আজকেই এরম চচ্চড়িয়ে রোদ, বাপরে বাপ। দেখি বেরিয়েছে কিনা, বাবারে পুরে বাবা, পুরো পা পুড়ে যাচ্ছে রোদে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12টা 5 আর মেয়ে জ্যাসনাও গেল, দেখতেই পেলে রওনা দিল, পরীক্ষা দিতে গেল। মানে কি বলতে সকাল থেকে স্টিল না এখনো পর্যন্ত না আমি একটুও বসিনি, শুধু চাটুকু খেয়েছি যেটুকু টাইম। ইভেন আজকে আমি ব্রেকফাস্টও করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলতো ওটা চাপার টেনশন হয়, মানে ধরো এরকম তা থাকলো যে আমি কমপ্লিট করতে পারবো তো, মানে মেয়েকে ঠিকঠাকভাবে খেতে দিতে পারবো তো, কেন বলতো একটা টাইম করে করে অভ্যস্ত হয়ে গেছি, আর হট করে টাইমিংটা এগিয়ে এসেছে, একটা ধাপে অনেকটা টাইমিং এগিয়ে এসেছে। তো যাই হোক সবই কমপ্লিট করতে পেরেছি, আর একটু চাপা টেনশনও হচ্ছে আজকে, কারণ আজ থেকে প্রথম পরীক্ষা শুরু, আজকে হচ্ছে ওর কেমিস্ট্রি পরীক্ষা। আর ওকে আমি বলছি যতই যে না টেনশন করিস না, কিচ্ছু হবে না, যা হবে হবে। আমি ছোটো থেকেই না আমি বা আমার হাজব্যান্ড সবসময় বলি যে টেনশন করিস না, যা হবে হবে, পাস হবে হবে, ফেল হবে হবে, পরীক্ষাটা দেওয়া নিয়ে কথা। বাচ্চার সামনে যদি মানে দেখবে মা বাবা দুজনেই যদি আমরা টেনশন করি কি হবে, পারবি তো, কি সবটা ঠিকঠাকভাবে প্রিপারেশন কেমন, রেডি আছিস তো, মানে এত কথা যদি পরীক্ষার আগে বলি না, ওরা কিন্তু পাজল হয়ে যায়, ওরা আরও টেনশন শুরু করে যে হয়তো ওদের নিয়ে ওর বাবা মারা বেশি টেনশন করছে। কখনো তুমি যে টেনশন বা তুমি যে ওকে নিয়ে ওয়ারিড কখনো বুঝতে দেবে না সন্তানকে। তোমার টেনশনটা তুমি মধ্যে রাখো, আমার কি টেনশন হচ্ছে না, আমার তো অবশ্যই হচ্ছে, কারণ আমি মা, কিন্তু আমি তো বুঝতে দিই না। আর আমিও বুঝতে পারছি যেহেতু ওর মা, যে ওর মধ্যেও একটা চাপা টেনশন কাজ করছে, আমিও সেটা বুঝতে পারছি। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, মেন যে কথা সেটা আসছি। মেন হচ্ছে মাম্পি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কয়েকদিন আগেও কমেন্ট করেছিল, কিন্তু কেন আমি এটা যে ভুল হয়ে গেল এত বড় আমি বুঝতে পারলাম না। তো যাই হোক ও আবার কালকে কমেন্ট করে বলেছে ওর একটা মেয়ে আছে, LKG-তে পড়ে, ওর নাম সমৃদ্ধি, আমি নামটা কিন্তু ঠিক মনে রেখেছি। ও আমার মানে বাচ্চা মেয়েটি আমার ব্লগ দেখতে ভীষণ পছন্দ করে। তো বিশ্বাস করো আমি এটা ভাবতেও পারিনি যে আমার এই ফ্যামিলির মধ্যে এত বড় একটা সাবস্ক্রাইবার লুকিয়ে রয়েছে বা আছে, বা সে আমার ব্লগ দেখতে পছন্দ করে। তো ওই খুদে বাচ্চাটি হচ্ছে আমার এই সাবস্ক্রাইবারের মধ্যে সবচেয়ে বড় সাবস্ক্রাইবার, তাই তো? তোমরা কি বলো? তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি সমৃদ্ধি তোমাকে বলছি, মানে আন্টি হিসাবে বলছি, তুমি জীবনে অনেক অনেক বড় হও, এইটুকু আশীর্বাদ করি। আর মানুষের মতন মানুষ হও, আমরা তো সবাই মানুষ, কিন্তু মানুষের মতন মানুষ কজন বলো? মানুষের মতন মানুষ হও আর মা বাবার পাশে দাঁড়াও, এইটুকুই বলবো। খুব ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর আমার ব্লগ দেখো আর মাঝে মাঝে কমেন্ট করো, তাহলেই হবে। চলো।
এই তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। শুধুমাত্র এখন মাছের টকটা করলেই কিন্তু হয়ে যাবে, সব রান্নার রেডি আছে। আর এই যে মাছের টক করার জন্য একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর আজকে টকটা কিন্তু আম দিয়ে করব, একদম পাতলা করে করব, গরমের জন্য আইডিয়াল খাবার বন্ধুরা। আমার মাছের টক থাকলে আর বিশ্বাস করো সাদা সর্ষেটাই দেওয়া হয় না। আর এখানে যে সর্ষে বাটাটা দিলাম না, এটা কিন্তু সাদা সর্ষে বাটা, পোস্তটা নেই বলে পোস্তটা অ্যাভয়েড করলাম। পোস্ত দিলেও কিন্তু শুধুমাত্র ফোড়নের ইউজ করি। রান্না কমপ্লিট। এইবারে আমি হট অয়েল মাসাজ করবো, মানে মাথায় হট অয়েল মাসাজ করব, চুলে সরি। কিন্তু তোমরা আমাকে অনেকেই বলো দিদি কি করে হেয়ার কেয়ার করব, চুল উঠে যাচ্ছে। বারবার বলি একটু হট অয়েল মাসাজ করবে, সপ্তাহে একদিন ভালো করে স্ক্যাল্পে কিন্তু হট অয়েল মাসাজ করবে। এখানে আমি মেথি দিয়ে দিয়েছি, ঠিক আছে, নারকেল তেলের মধ্যে। তবে মেথিটাকে না একটু বেশি করে হিট দেবে, যাতে ওই লালচে লালচে চলে আসে ব্যাপারটা। দেখো নারকেল তেলের কালারটা কিন্তু একটু লালচে লালচে চলে এসেছে। তারপর 2 মিনিটের রেস্টে রাখবে, কেন প্রচণ্ড গরম তো, আঙ্গুলে দিলেই পুড়ে যাবে। তারপর কিন্তু আস্তে আস্তে স্ক্যাল্প মাসাজ করবে। কী করে মাসাজ করবে তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি। ভালো করে মোটা দাঁড়ের চিরুনি নেবে। যদি তোমাদের কাঠের চিরুনি থাকে ভীষণ ভালো, কাঠের চিরুনি না থাকলে মোটা দাঁড়ের চিরুনি নিয়ে ভালো করে চুলটাকে আগে জটটা ছাড়িয়ে নেবে। তারপরে মাথার চুল ফাঁকা করে 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 সিঁথিতে স্ক্যাল্পে, ঠিক আছে, ওই অনেক সময় দেখি মাথায় তেল নিলাম, হাতে তেল নিলাম আর চুলের মধ্যে ঘষে দিলাম, ওতে কিচ্ছু হয় না। স্ক্যাল্পে তোমাকে তেল খাওয়াতে হয়, স্ক্যাল্পে এইরকম ঘষে 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 কিন্তু মাথার স্ক্যাল্পটা ভালো করে মাসাজ করে নেবে। আর মাসাজ করে সঙ্গে সঙ্গে কিন্তু শ্যাম্পু করে নেবে না, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা তেলটাকে রাখবে, ভালো করে মাথার ভেতর ঢুকে যাবে, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবে। দেখে নিলে আমি তোমাদের দেখিয়ে নিলাম যে কিভাবে মাসাজ করতে হয়। চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। এই তো ভাত, আর এই যে মুসুর ডাল রয়েছে, আর এই যে ঝিঙে ডাঁটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, পেঁপেও দিয়েছি, আর এই যে মাছের টক, ঠিক আছে, এই 4টে মতন মাছ দিয়েছি, এমনি টক করেছি। কালকে একটু পটল আলুর তরকারি ছিল, সেটার এটা একটুখানি ভাত ছিল, সেই ভাতটা, আর কালকে একটুখানি ডাল ছিল, সেই ডালটা। এগুলো সব ফ্রিজ থেকে বার করে দিয়েছি, বাট গরম করিনি, নর্মাল টেম্পারেচারে রেখেছি। আমরা যখন খাবো তখন অটোমেটিক গরম হয়ে যাবে। আর এখন যেহেতু গরমকাল, কোনো অসুবিধা নেই। চেষ্টা করি যাতে কিছু না ফেলা যায়। আমি একটু হলেও না ভাত বাটির মধ্যে করে রেখে দিই, কারণ এই ফেলতে খুব কষ্ট লাগে, জানো তো। তো চলো এই যে এগুলো লেফট ওভার খাবার 3টে আগে শেষ করব, তারপরে হাঁড়ি ধরবো। চলো। ও আর এখন ঘড়িতে বাজে 1:15, এখনও হাজব্যান্ড আসেনি। আমি টুক করে গিয়ে আগে স্নানটা করে আসি, কারণ যেহেতু আজকে শ্যাম্পু করবো প্রচুর সময় লাগবে। উফ বাপরে বাপ, জ্বালাটা দিয়ে দিই, রোদ মনে হচ্ছে খেতে চলে আসবে একদম। আর হাজব্যান্ড না এখানে খেতে বসতে পারবে না, এত গরম লাগবে। এটা পড়ে গেল, দাঁড়াও তুলে দিই। চলো, ওষুধটা তো এখানেই, এই দেখো। বাহ, দেখো মা, এখানে হেডফোন রয়েছে কাট, আর হেডফোনের বক্স নেই। এখানে তো কোনো বক্স দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ মা দিকটা? এই পাশে আছে বক্স, এই যে দেখি, এটা তো মেয়েটার আছে দেখি, হ্যাঁ এই যে এটা তো রয়েছে। তাহলে এটা হচ্ছে হাজবেন্ডের বক্স, খুঁজে পাচ্ছি না। চিন্তা করো, ভাগ্যিস আমি দেখতে পেলাম, নাহলে কি হতো, এখানে তো নেই। আর পারা যাচ্ছে না, বিশ্বাস করো, গুছিয়ে কত রাখবো। একটা জায়গায় মনে হচ্ছে কি জানি হেডফোনটা, এই বক্সটা নিয়ে গেছে কিনা চার্জে দিতে, বলতে পারবো না। এইভাবে এদিক ওদিক করে পড়ে থাকে জিনিস, আর আমি এগুলো কত গুছিয়ে রাখবো বলো। এই ছোট্ট জিনিস যদি বাই চান্স আমি পরিষ্কার করতে গিয়ে যদি পড়ে যেত, থাকতো বা জিনিসটা নষ্ট হয়ে যেত, কি বলবো বলো। আর আমার কিছু বলার নেই গো এদের। চলো বাবা, আমি স্নানটা করে আসি। তো এই তো বাবা, হাঁপিয়ে গেছি। মেশোর থেকে বোধহয় একটা পার্সেল এসেছে, পার্সেল না, এটা এক্সচেঞ্জ ছিল, মানে একটা অন্য প্রোডাক্ট এসেছিল, সেই প্রোডাক্টটা চেঞ্জ করে আবার নতুন এই প্রোডাক্টটা দিয়ে গেছে। দরকার নেই, মেয়ে, হ্যাঁ দিয়ে গেছে, মেয়ে এসেই খুলবে, থাক। এটা মেয়ে বোধহয় ওর একটা ফ্রেন্ডের গিফট হিসাবে কিনেছে, মানে বার্থডে গিফট রয়েছে, থাকো, ও এসেই খুলুক। আমরা কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে শ্যাম্পু করি না, শ্যাম্পু করলেও কন্ডিশনার ইউজ করি না। শ্যাম্পু সপ্তাহে 3 দিন করবে, আর শ্যাম্পু করার পরে কিন্তু কন্ডিশনার মাস্ট করবে। স্ক্যাল্প যত পরিষ্কার রাখবে তত চুল ভালো থাকবে। এনে তোর পার্সেল এসছে, দেখ, আমি খুলিনি, দেখ।
কি এসছে রে, দেখা একটু দেখি ঠিকঠাক। হ্যাঁ কি কিউট দেখতে। দেখি 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 এবার ঠিক এসেছে। হ্যাঁ। এটা কি, এটা ক্যারেক্টারটার নাম কি রে? ইউজি দাদুরি। কি ইউজি দাদুরি। ইউজি? বাবা কি হার্ডি রে মাম্পা। হ্যাঁ কি সুন্দর দেখে, দেখো এটা দিবি বার্থডেতে। আর একটা কোথায়? ভালো দেখতে হচ্ছে, ঠিক আছে না রেখে দিচ্ছি। আরে আমাকে একটা ফোন করছে, প্যাকেট ফেলে গেছিস নিচে। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট 6টা। আর এই যে মেয়ের টিফিন করতে চলে এলাম। টিফিন মানে কি, ও এখন এই সময়টা একটু দুধ বিস্কুট আর কমপ্ল্যান খায়, সেটাই করে দিচ্ছি। ছোট থেকে এই টিফিনটাই ও খেয়ে থাকবে সন্ধেবেলা যখনই পড়তে যায় বা পড়তে বসে, এই দুধ কমপ্ল্যান আর বিস্কুট একসাথে গুলে দিই, ওটাই খেয়ে নেয়। আর এখানে দেখো ডালটাকেও না একটু জাল দিয়ে নিলাম, যা গরম পড়েছে, কিন্তু বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলো না। আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।